আসসালামু আলাইকুম। পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে নেটিজেনদের মধ্যে মোটামুটি একটা বাকযুদ্ধ চলতেছে সোশ্যাল মাধ্যমে। এখানে কে সত্যি আর কে মিথ্যা সেটা নিয়ে মোটামুটি তর্কাতর্কি চলতেছে। বিষয়টা হচ্ছে প্রথম আলোকে নিয়ে, প্রথম আলো এবং রাষ্ট্র মেরামতের কিছু বিষয় নিয়ে। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামতটা তুলে ধরবো। আমি ইলিয়াস হোসেনকে চিনি, সাংবাদিক ইলিয়াস হোসেনকে চিনি 2014 সালে নির্বাচনের দিন থেকে। সেদিন উনি একটি কেন্দ্রে ভিডিও রিপোর্ট করতে গিয়ে চ্যানেলের জন্য একজন আওয়ামী লীগের একজন জাল ভোট দিচ্ছে, ওনাকে ধরছিল হাতে নাতে। তো ওই সেন্টারে তখন মোটামুটি ওই 14 সালের ইলেকশনে মোটামুটি যারাই ভিডিও করছে বা বিভিন্ন চ্যানেল ভিডিও করছে, কেউ ওইরকম প্রতিবাদ করতে আমি দেখি নাই, শুধু মাত্র ইলিয়াস হোসেনকে দেখছি প্রতিবাদ করতে। এরপর থেকে আমি মোটামুটি ইলিয়াস হোসেনকে খুঁজতেছি, সোশ্যাল মাধ্যমে কোনোভাবে পাচ্ছি না, কারণ ওনার আইডিয়া আমার জানা নেই। তারপর উনি কোথায় থাকেন, কী করেন, এগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো শেষমেশ একসময় গিয়ে পেলাম 17 সালে ওনার আইডি পেলাম। তারপর আমি সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা বলতেছি। তারপর উনি ইউটিউব চ্যানেল খুলেন। তারপর থেকে আমি ওনার নিয়মিত সবগুলো ভিডিও দেখি। ভিডিওগুলো আমি দেখি আবার ডাউনলোড করে রাখি, ডাউনলোড করে আমি আবার দেখি, বোঝার চেষ্টা করি কথাগুলো। তো এটা করে ইলিয়াস হোসেনের ব্যাপারে। পিনাকি দাদাকে আমি চিনি, তারিখটা মনে পড়তেছে না। ওনাকে আমি প্রথম ওই যে ফরহাদ মাজার কলামিস্ট কবি ফরহাদ মাজারকে যখন অপহরণ করা হয়েছিল, সেদিন আমি প্রথম পিনাকি দাদাকে চিনি, ওনার কার্যকলাপ। ওই দিন যদি আমি বিশ্বাস করি, যদি পিনাকি দাদা যদি অ্যাক্টিভ না থাকতো, উনি যদি ফরহাদ মাজারকে উদ্ধার করার জন্য চেষ্টা না করতো আপ্রাণ, তাহলে আমার মনে হয় না ফরহাদ মাজার এতদিন বেঁচে থাকতো। উনি অনেক আগে ওই সময় উনি শেষ হয়ে যেত, ওনাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পিনাকি দাদার অ্যাক্টিভিস্ট, ওনার কার্যকলাপ, ওনার প্রতিবাদ, ওনার সোশ্যাল মাধ্যমে এসে বিষয়টা ক্লিয়ার করা, বিভিন্ন ধরনের দাবি করা, ওইসব দেখে আমি বিমোহিত হয়েছিলাম পিনাকি দাদার। তারপর পিনাকি দাদাকে ফলো করতে লাগলাম। এক পর্যায়ে গিয়ে পিনাকি দাদাও ইউটিউবের চ্যানেল খুলে, সে একই ইলিয়াস হোসেনের মতো আমি ভিডিওগুলো নিয়মিত দেখি এবং ভিডিওগুলো আমি ডাউনলোড করি, প্রতিটা ভিডিও ডাউনলোড করে আবার দেখি। প্রতিটা ভিডিও দুইবারের কম না, আরও বেশি দেখি। বিষয় আমি ওনার কথাগুলো বোঝার চেষ্টা করি। তাছাড়া আমি মাঝে মধ্যে ওনার মেসেঞ্জারে নক করি, বিভিন্ন ধরনের খবর দিই আর কি। আর ওনার কিছু লেখা বইটাই আমি পড়ছি। এই হলো দুজনের সম্বন্ধে। এখন এই দুইজন যে দাবিটা তুলছে প্রথম আলোকে নিয়ে, এটা তো কোনো অযৌক্তিক দাবি না। কেন অযৌক্তিক দাবি না? প্রথম আলো ভারতের বিপক্ষে যায় এমন কোনো খবর আজ পর্যন্ত প্রচার করতে আমি দেখি নাই। প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। আমি প্রথম আলোকে দেখছি প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলে না। আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়েও শেখ হাসিনার কোনো বিরোধিতা কোনোদিন করে নাই। আমি দেখি নাই শেখ হাসিনার বিরোধিতা করতে। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতা, কর্মী এদের সমালোচনা করতে দেখেছি, এদের নিয়ে বিরাট রিপোর্ট করতে আমি দেখেছি, বিভিন্ন দুর্নীতি নিয়ে দেখছি। কিন্তু শেখ পরিবারের কোনো দুর্নীতি নিয়ে, কোনো বিষয় নিয়ে প্রথম আলো তো কোনো রিপোর্ট করছে, এটা আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই।
এখন তাহলে কেন এরা এরা যে বলতেছে, এই দুইজন ব্যক্তি যে বলতেছে প্রথম আলোকে নিষিদ্ধ করতে হবে, এরা তো প্রথম আলো পত্রিকা বন্ধ করতে বলতেছে না, এরা বলতেছে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকায় যে দুইজন দায়িত্বশীল ব্যক্তি মাহবুসানা মতিউর রহমান, এই দুইজনকে প্রথম আলো থেকে বহিষ্কার করতে বলতেছে, অন্য কাউকে দায়িত্ব দিতে বলতেছে। এটা তো একদম সাধারণ যুক্তি, কারণ প্রথম আলো ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না হোক, প্রথম আলো ডেইলি স্টার ইনডাইরেক্টলি ফেসিবাদের দোষর, কারণ এরা সব কিছু বয়স রেস করছে, কিন্তু শেখ পরিবারের কোনো বয়স কোনো রেস করে নাই। আর তাছাড়া এখন আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যেভাবে কথা বলতেছে, এগুলা ঠিক না। কেন ঠিক না? মাফিয়া হাসিনার অত্যাচার নির্যাতনে দেশের মিডিয়াগুলো মাফিয়ার পক্ষে চলে যাওয়ার কারণে আমরা দলের কোনো কর্মসূচি, দলের কোনো খবর পাচ্ছিলাম না, দেশে কি হচ্ছে সত্য ঘটনাটা পাচ্ছিলাম না। এই দুইজনের কারণে আমরা দেশে বসে বাংলাদেশে কি ঘটতেছে, শেখ হাসিনা কি করতেছে, কোন দিকে যাচ্ছে, কি দুর্নীতি করছে, সবগুলো খবর আমরা পেয়েছিলাম এই দুইজনের কাছ থেকে। বিশেষ করে ইলিয়াস হোসেন প্রথম ইস্কন নিয়ে প্রতিবেদন করে, তখন আমারও মনে সন্দেহ হয়েছিল এটা মনে হয় ফেক, কিন্তু এটা তো এখন আজকে দিনের আলোর মতো পরিষ্কার। ইস্কনের বিষয়ে তখন সবার মনে একই কথা। তাহলে ইলিয়াস হোসেন যে প্রথমে বিষয়টা নজরে এনেছিল ইলিয়াস হোসেন ইস্কনের বিরুদ্ধে, তখন তো ছিল হাসিনাই ক্ষমতায়, তাহলে হাসিনা তো ব্যবস্থা নেবে না। তো এখন যদি ব্যবস্থা না আনা হয়, ভবিষ্যতে আরও খারাপের দিকে যাবে। তারপর দলের বিভিন্ন কর্মকাণ্ড এইসব আমরা এই দুজনের কাছ থেকে শুনেছি। শেখ হাসিনার বিরুদ্ধে জনমত গঠন করতে এই দুজনকে দেখেছি। শেখ হাসিনা যে দানবে রূপান্তরিত হয়েছে, তাকে হটানোর জন্য বিএনপি বলেন, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল বলেন, কেউ পারতেছিল না, কেউ জনমত তৈরি করতে পারতেছিল না। এই দুইজনের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। এই দুইজনের ভূমিকা যদি অস্বীকার করা হয়, তাহলে সেটা হবে মুনাফিকি, নিমুখ হারামি। হ্যাঁ, জুলাই আগস্টে এখানে ছাত্র জনতার রক্ত দিয়েছে বিএনপি, আমি বিএনপি করি, আমার দলের অনেকে রক্ত দিয়েছে, আমার দলে অনেকে গুমখুন হয়েছে। আমার দলে যে গুমখুন হয়েছে সেটা কেউ প্রতিবাদ করে নাই, সেটা আমরা তো জানতামও না, কোনো পত্রিকা আসে নাই। এই দুজনের কাছ থেকে আমরা জানছি যে বিএনপির কোন নেতাকে গুম করা হচ্ছে, বিএনপিকে কী অবস্থা করা হচ্ছে, বিএনপির উপর কী নির্যাতন করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটা যে মিথ্যা, সেটা প্রমাণ দিয়েছে এই দুজনের কাছ থেকে আমরা পেয়েছি, অন্য কারো কাছ থেকে পাই নাই। হ্যাঁ, সবাই মোটামুটি শেখ হাসিনার বিরুদ্ধে যারা বিদেশে থেকে কথা বলছে সবাই কথা বলছে, তবে আমি এই দুজনের কথাটা বলতেছি যখন, তাই এই দুজনের কথা বললাম। তাহলে সেই দুইজনকে নিয়ে এখন যদি বলেন এরা দেশের ষড়যন্ত্র করতেছে, এটা তো কখনো দেশের ষড়যন্ত্র করবে না, কারণ এরা দেশকে ভালোবেসে বিদায় জীবনের রিস্ক নিয়ে যে হারে দিনের পর দিন শেখ হাসিনার বিরুদ্ধে জনমত গঠন করছে, এটা তো আর কেউ করতে পারে নাই। এই যে জনগণ যে চাপিয়ে পড়লো আন্দোলনে, জুলাই আগস্টের বিপ্লবের সময় শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলো, কার কারণে বাধ্য করলো? ইলিয়াস হোসেন, পিনাকি দাদার কারণে। এরা দুইজন যদি না থাকতো, এরা দুইজনের বয়স যদি আমরা না শুনতাম, দেশের জনগণ না শুনতো, তাহলে এত সহজে হাসিনাকে হটানো সম্ভব হতো না। এদের দুইজনের কথায় অনুপ্রাণিত হয়ে দেশের হাজার হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে এদের দুইজনের কথা শুনে। এরা যে এখন বলতেছে প্রথম আলো নিষিদ্ধ করতে বলতেছে না, প্রথম আলো দুইজনকে পদ ত্যাগ করতে বলতেছে। এটা তো একদম সম্পূর্ণ ন্যায়সঙ্গত একটা দাবি, কারণ প্রথম আলো বাংলাদেশের স্বার্থ দেখে না, প্রথম আলো দেখে ভারতের স্বার্থ। তাহলে তো ভারতের স্বার্থ দেখলে এরকম একটা রেজিম আমাদের দেশের দরকার নাই। আর বিএনপি যে এখন প্রথম আলোর পক্ষে কথা বলতেছে, 18 সালে যখন 21 আগস্ট গ্রেনেড হামলা রায় দিল, তখন প্রথম আলোর সাংবাদিক কি বলল? এগুলো আমাদের দলের সিনিয়ররা চোখে দেখে না? এই যে বিএনপিকে এত বছর ধরে যে নির্যাতন নিষ্পীড়িত করছিল, প্রথম আলো প্রতিবাদ করছিল? প্রথম আলো কোনো একটা প্রতিবাদ করছে? কোনো ধরনের প্রতিবাদ করছে প্রথম আলো? এই যে আমাদের নেত্রীকে দিনের পর দিন বন্দি রেখে অসুস্থ করে চিকিৎসা সেবা না দিয়ে
ওনাকে যে মৃত্যুর দিকে টেনে দেওয়া হয়েছে সেটা প্রথম আলো প্রতিবাদ করেছে, ডেইলি স্টার প্রতিবাদ করেছে? করে নাই। কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় 17 সালে 18 সালে শেখ হাসিনার প্রশংসা করেছে। এমনকি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বড় বড় হেডলাইন প্রচার করা হয়েছে। প্রথম আলো প্রথম পৃষ্ঠা পুরোটাই ছিল শেখ হাসিনাময়। তাহলে সেই জায়গায় এই যে ইলিয়াস হোসেন আর পিনাকি দাদার দাবিটা কি অসঙ্গতি? তাছাড়া প্রথম আলো তো বাংলাদেশকে মানে ওরা এটা তো পুরোপুরি মুসলিম বিদ্বেষী, সেটা তো এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। যখন পিনাকি দাদা আর ইলিয়াস হোসেন বলছে তখন আমরা কেউ বিশ্বাস করি নাই। এখন যখন বিভিন্ন মিডিয়া প্রকাশ করতেছে তখন এখন আমরা বিশ্বাস করতেছি। এটা হলো মূল সমস্যা। কিন্তু বিএনপি মনে করতেছে যদি প্রথম আলো বিবেককে কথা বলি তাহলে সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, দেশের মানুষ খুশি হবে। কারণ প্রথম আলো বিএনপি বাংলাদেশের বন্ধু না, প্রথম আলো বিএনপি বাংলাদেশের শত্রু। প্রথম আলো ইন্ডিয়ার এজেন্ট বাংলাদেশে থাকতে পারে না। আমরা জুলাই আগস্টে আমাদের বাইরে রক্ত দিয়েছে এই দেশে কোনো দেশের দাবিদারি করার জন্য না। তাই বিএনপির শুভ বুদ্ধি উদয় হোক। তাছাড়া আর একটা বিষয় পিনাকি দাদার আর ইলিয়াস হোসেনের ভুল আছে, সেটা হচ্ছে ওনারা বলতেছে সংবিধান বাতিলে বিএনপি বাধা দিচ্ছে। বিএনপি সংবিধানের বাতিলে বাধা দিচ্ছে না। বিএনপিও চাই সংবিধান বাতিল হোক বা সংবিধান পরিবর্তন হোক, তবে সেটা নির্বাচিত সরকারের মাধ্যমে। সেটা ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হলে জিনিসটা ভবিষ্যতের জন্য অনেক সমস্যা হবে। সেটা বিভিন্ন, আপনারা তো অনেক জ্ঞানী লোক, আপনাদের সম্বন্ধে কথা বলা খুব রিস্কি। তারপরে বলছি আপনারা একটু খবর নিয়ে দেখিয়েন। সংবিধানটা কাটাচিরা বা বাদ দেওয়া বা সংশোধন করা এগুলা বৈধ সরকার ছাড়া অস্থায়ী কোনো সরকার দ্বারা করা সম্ভব না, করাটা উচিত না। আমি যতটুকু বুঝি ততটুকু বললাম। তো বিএনপি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলদের উচিত হবে এখন ইলিয়াস হোসেন এবং পিনাকি দাদা যে দাবিটা তুলছে সে দাবির সাথে একমত পোষণ করা। প্রথম আলো এবং ডেইলি স্টারের তাদের নেতৃত্ব পরিবর্তন করতে হবে বাংলাদেশে সংবাদ পরিবেশন করতে গেলে। ইলিয়াস হোসেন আর পিনাকি দাদার কারণে এই বিপ্লবটা হয়েছে। ওনারা মানুষকে সংগঠিত করতে পেরেছে, ওনাদের কারণে আমরা উজ্জীবিত হয়েছি। ওনাদের কথার মাধ্যমে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম। আমাদের আত্মবিশ্বাস জোগানোর মতো এমনকি আমি বিএনপি করি, তারপর আমার দল আমাকে আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করে নাই। কিন্তু এই দুইজন আমাদেরকে সাহায্য যোগাইছে, আমাদেরকে উজ্জীবিত করেছে আন্দোলন করার জন্য। বারবার ব্যর্থ হওয়ার পরও এই দুইজনের উৎসাহের কারণে আমরা আজকে সফল হতে পেরেছি। তাই এই দুজনকে সম্মান করা উচিত, সম্মান দিয়ে কথা বলা উচিত। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।